আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভিতে। মিয়ানমারের প্রায় অর্ধেক এলাকা দখলে নিয়েছেন বিদ্রোহীরা। জমে উঠেছে ভূ রাজনীতি। মিয়ানমারে চীনের কৌশলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে ভারত, বসে নেই যুক্তরাষ্ট্র। সুখবর পেতে যাচ্ছে বাংলাদেশ। হামাসের কাছে কি হেরে গেল ইসরায়েল? যুদ্ধবিরতির পর জানা গেল ইসরায়েলের 200টির বেশি ট্যাঙ্ক ধ্বংস। হামাসের সমরাস্ত্র, টানেল ব্যবস্থা ও কমান্ডাররা অক্ষত রয়েছেন। গাজা যুদ্ধে ইসরায়েল একটি লক্ষ্য অর্জন করতে পারেনি। এবারে বিস্তারিত। মিয়ানমারের প্রায় অর্ধেক এলাকা দখলে নিয়েছেন বিদ্রোহীরা। এ কারণে প্রায় কোণঠাসা হয়ে পড়েছে সেনাবাহিনী। বড় শহরগুলো রক্ষার চেষ্টা করছে জান্তা সরকার। এজন্য নির্দিষ্ট দূরত্ব পরপর বসানো হয়েছে সেনা চৌকি। এ পরিস্থিতিতে জমে উঠেছে ভূ রাজনীতি। মিয়ানমারের চীনের কৌশলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে ভারত, বসে নেই যুক্তরাষ্ট্র। সুখবর পেতে যাচ্ছে বাংলাদেশ। 2021 সালের আগ পর্যন্ত মিয়ানমারের গৃহযুদ্ধের প্রধান বৈশিষ্ট্য ছিল চীন একদিকে কেন্দ্রীয় সেনাবাহিনীকে যেমন সব উপায়ে সহায়তা দিয়েছে, তেমনি অনেক আঞ্চলিক গেরিলা দলের অস্ত্রশস্ত্রের উৎসও ছিল তারাই। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ মিয়ানমার থেকে নিরন্তর সুবিধা নিতে যুদ্ধরত দুই পক্ষকে এভাবে হাতে রাখার কৌশল নেই তারা। গেরিলা দলগুলো জানে এটা সেনা সরকারেরও অজানা নেই। এর মধ্যে কেবল কারেন ও চীন প্রদেশের গেরিলা দলগুলো ছিল কিছুটা ব্যতিক্রম। খ্রিস্টান অধ্যুষিত এসব এলাকায় দীর্ঘদিন ধরে ইউরোপ আমেরিকার অনেক বেসামরিক সহায়তা আসছে। অং সান সুচির দলের পিটিএফ যখন 2022 থেকে গেরিলা যুদ্ধে নামে, তখন তাদের যুক্তরাষ্ট্র ও ইউরোপের নানা সহায়তার উপর পুরোপুরি নির্ভর করতে হয়। এভাবেই মিয়ানমারের তৃতীয় পর্যায়ের গৃহযুদ্ধে চীনের পাশাপাশি পশ্চিমা দেশগুলোরও অন্তর্ভুক্তি ঘটে। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে বার্মা অ্যাক্ট পাশ হয় এবং সেনা সরকারের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আসতে থাকে। গত 2 বছরে মিয়ানমারে মাঠ পর্যায়ে মৃদু চালে ওয়াশিংটনের এই অগ্রযাত্রা দেখে গণচীন সম্প্রতি নাটকীয়ভাবে তার অবস্থান বদলে ফেলেছে। জান্তা বাহিনীর বিরুদ্ধে গেরিলা দলগুলোকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরিয়ে রাখতে বেজিং নিজে থেকে তাদের দিকে বাড়তি সহায়তার হাত বাড়িয়ে দেয়। পাশের বড় প্রতিবেশী দেশ থেকে এমন মোটা দাগে ইন্ধন পেয়ে কয়েকটি গেরিলা দল ব্রাদারহুড অ্যালায়েন্স নামে জোট গড়ে 27 অক্টোবর থেকে অনেক প্রদেশে জান্তা সেনা চৌকিগুলোতে হামলা চালাচ্ছে। হামলার দিনকে স্মরণীয় রাখতে তারা অভিযানের নাম দিয়েছে অপারেশন 1027, যা এখনও চলমান। ইতিমধ্যে ব্রাদারহুড অ্যালায়েন্স বিভিন্ন সীমান্ত এলাকায় জান্তা সৈনিকদের প্রায় 250 সামরিক স্থাপনা দখল করেছে। শুরুতে অপারেশন 1027-এ যুক্ত ছিল আরাকান আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি MNDA এবং তাং ন্যাশনাল লিবারেশন আর্মি TNLA। MNDA হচ্ছে জাতিগত ককাংদের গেরিলা বাহিনী। ককাং ও তাংদের প্রভাবিত এলাকা হল দেশটির উত্তর পূর্বে চীন লাগোয়া। চীনের ইউনানের সঙ্গে তাদের আর্থসামাজিক যোগাযোগ রয়েছে। এসব এলাকার মালিক কাগজপত্রে মিয়ানমার হলেও এখানে অর্থনীতি ও সমাজ জীবন চীন প্রভাবিত। তবে ব্রাদারহুড অ্যালায়েন্সের রাখাইন, তাং ও ককাংদের সহযোগী শক্তি হিসেবে আছে দেশের একদম উল্টো দিকে চীন ও কাচিন প্রদেশে চীন ন্যাশনাল ফ্রন্ট ও কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি। ব্রাদারহুডের 1027 অভিযান শুরুর পরেই চীন, কাচিন ও কারেনরা যার যার এলাকায় সশস্ত্র তৎপরতা বাড়িয়ে দেয়। একই সঙ্গে কেন্দ্রীয় মিয়ানমারের সূচিপন্থী বামারদের পিডিএফগুলোও এই সম্মিলিত যুদ্ধে যুক্ত হয়। অর্থাৎ গণচীনের সবুজ সংকেতে মাত্র 1 মাসে পুরো দেশে যুদ্ধ ময়দানের চেহারা অনেকখানি বদলে গেছে। স্বভাবত প্রশ্ন উঠেছে, চীন কেন এরকম একটা কাণ্ড ঘটালো? যুদ্ধ ময়দান থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে রাখতে কি তারা এটা করল? সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি কৌশল নিচ্ছে? তবে চীন যুক্তরাষ্ট্রে টানাপোড়েনের মধ্যে মিয়ানমারের চলতি পরিস্থিতিতে আপাত দৃষ্টে ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাখাইনে ও চীন প্রদেশে আরাকান আর্মি এবং চীন ন্যাশনাল ফ্রন্টের শক্তি বৃদ্ধি ভারতের জন্য বহুবিধ উদ্বেগ তৈরি করেছে। এতে আরাকানে তাদের বিপুল বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে আরাকান আর্মির সঙ্গে বোঝাপড়ায় আসতে হতে পারে। দ্বিতীয়ত, চীন ন্যাশনাল ফ্রন্টের শক্তি বৃদ্ধি তাদের লুক ইস্ট নীতিকে হুমকিতে ফেলেছে। মিজোরাম ও চীনের উপর দিয়ে আসিয়ানমুখী নয়াদিল্লির সব নীতি কৌশল কিছুটা হলেও এখন মণিপুরের কুকিদের সদয় আচরণের উপরও অনেকখানি নির্ভর করবে। কারণ মিজো চীন কুকি বৃহত্তর জনগোষ্ঠীর নানান উপশাখা মাত্র। ভারত এতদিনে যে মিয়ানমারের গণতন্ত্রের সংগ্রাম থেকে মুখ সরিয়ে জান্তামুখী হয়ে বসেছিল, সে নীতি পরিবর্তনের তাগিদ তৈরি করল অপারেশন 1027। ভারতের সঙ্গে মিয়ানমারের যতগুলো সীমান্ত শহর আছে তার প্রায় সবই এখন চীন ন্যাশনাল আর্মির দখলে। এর মধ্যে গতকাল মিয়ানমারের ভেতরে গোপনে থাকা মেইতেই গেরিলা দল UNLF এর একটা সামরিক স্থাপনায় হামলা হয়েছে। এটা যে মণিপুরে কুকি বিরোধী মেইতেইদের প্রতি একটা স্পষ্ট সামরিক বার্তা, সেটি সবাই বুঝতে পারছে। এছাড়া যেসব ভারতীয় গেরিলা দল এতদিন মিয়ানমারের জান্তাকে সহযোগিতা করেছে, তাদের এখন দ্রুত আত্মরক্ষামূলক অবস্থানে যেতে হচ্ছে।
মিয়ানমারের গেরিলা দলগুলোর চলতি অভিযান থেকে বাংলাদেশের জন্য দুটো বার্তা রয়েছে। রোহিঙ্গাদের আরাকানে ফেরানোর আলাপ আলোচনায় আরাকান আর্মি ছায়া নিশ্চিতভাবে আরও গভীর হল। মিয়ানমারের গেরিলা জোটগুলোর প্রতি উদাসীন থাকার নীতিও হয়তো ঢাকাকে বদলাতে হতে পারে। এবারে ইসরায়েল ফিলিস্তিন প্রসঙ্গ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের ৪৮ দিনের পাশবিক হামলা সত্ত্বেও সংগঠনটির সামরিক কমান্ডাররা অত্যন্ত ভালো অবস্থানে রয়েছেন। হামাস আরও বলেছে, ৪৮ দিন ধরে বর্বরতা চালিয়ে তেল আবিব গাজায় তার একটি লক্ষ্য অর্জন করতে পারেনি। গাজায় ৪ দিনের যুদ্ধবিরতি দ্বিতীয় দিনে গত শনিবার হামাসের প্রবাসী নেতা ও সাবেক পলিট ব্যুরো প্রধান খালেদ মিশাল এ মন্তব্য করেন। তিনি বলেন, গাজা যুদ্ধে কিছু যোদ্ধা ও কমান্ডার এবং তাদের আত্মীয় স্বজন শহীদ হয়েছেন ঠিকই, কিন্তু তারা কেউ ফ্রন্ট লাইনে ছিলেন না। তবে প্রতিরোধ সংগঠনের অবস্থা বর্তমানে অত্যন্ত ভালো, কারণ তাদের সমরাস্ত্র, টানেল ব্যবস্থা এবং কমান্ডাররা অক্ষত রয়েছেন। খালেদ মিশাল বলেন, ইহুদিবাদী শত্রু গাজা যুদ্ধে তার একটি লক্ষ্য অর্জন করতে পারেনি। তারা উত্তর গাজা থেকে কিছু লোককে দক্ষিণ গাজায় নিয়ে গিয়েছিল, কিন্তু উত্তরের বেশিরভাগ মানুষ তাদের ঘর বাড়িতেই অবস্থান করেছেন। হামাসের এই শীর্ষস্থানীয় নেতা বলেন, প্রতিরোধ আন্দোলন একটি দীর্ঘ সময়ের জন্য যুদ্ধ করার পূর্ণ প্রস্তুতি নিয়েছে, তবে তারপরও গাজা যুদ্ধ বেশিদিন স্থায়ী হবে না বলে তিনি আশা প্রকাশ করেন। খালেদ মিশাল বলেন, গাজার মানবিক পরিস্থিতি বেদনাদায়ক হলেও তা প্রতিরোধ যোদ্ধাদেরকে আগ্রাসী সেনাদের বিরুদ্ধে লড়াই করা থেকে বিরত রাখতে পারবে না। ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলের পক্ষ থেকে তৈরি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, গাজা যুদ্ধ শেষে এই উপত্যকা শাসন ব্যবস্থা কোনো অবস্থাতেই ইসরায়েলের অনুকূলে যাবে না। গাজা উপত্যকা শাসনকারী হামাসকে ধ্বংস করে তাদের হাতে আটক বন্দীদের মুক্ত করার ঘোষণা দিয়ে সেখানে ৭ অক্টোবর থেকে আগ্রাসন শুরু করে ইহুদিবাদী ইসরায়েল। কিন্তু ৪৮ দিনের বিমান হামলা ও ২৮ দিনের স্থল অভিযান শেষেও লক্ষ্য অর্জনে কোনো কুল কিনারা করতে না পেরে বন্দীদের মুক্ত করার জন্য হামাসের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয় ইসরায়েল। এছাড়া ইসরায়েল ও আমেরিকা ঘোষণা দিয়েছিল, যুদ্ধ শেষে হামাস উত্তর গাজায় দীর্ঘদিন ধরে ইসরায়েলি সেনা মোতায়েন থাকবে এবং সেখানে ইসরায়েল বিদ্বেষী কোনো গোষ্ঠীকে শাসন করতে দেয়া হবে না। এই দুই ঘোষণার কথা এখন গণমাধ্যমে কম প্রচার করা হয়, কারণ দৃশ্যত ওয়াশিংটন ও তেল আবিবের এমন আশা ফিকে হয়ে এসেছে। অপরদিকে চলমান সংঘাতে বিরতি শুরু হয়েছে শুক্রবার। যুদ্ধ ৪ দিন বিরতি থাকবে, কিন্তু এই পরিস্থিতিতে এক বড় প্রশ্ন উঠছে, সমঝোতার মেয়াদ শেষ হলে কি ঘটবে? এক ফিলিস্তিনি আমেরিকান অধ্যাপক সামিয়াল আরিয়ান মনে করেন, এটি মূলত নির্ভর করছে বাইডেন প্রশাসনের চাপের উপর। যুক্তরাষ্ট্র চেষ্টা করতে পারে সামরিক সংঘাতে যেন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি না হয়। এছাড়া ইসরায়েলি জনগণও গুরুত্বপূর্ণ। তারা চায় জিম্মিরা নিরাপদে পরিবারের কাছে ফিরে আসুক। এর ফলে ওয়াশিংটন চেষ্টা করবে সমঝোতা শেষে যেন নেতানিয়াহু সরকার গাজার নির্বিচার বোমাবর্ষণ পুনরায় শুরু না করে। সামিয়াল আরিয়ান বলেন, কিন্তু আমি মনে করি ইসরায়েল হামলা পুনরায় শুরু করবে এবং হামাসকে একেবারে বিপর্যস্ত করতে চাইবে। তারা হামাসকে পরাজিত করার চেষ্টা করছে, কিন্তু আমি মনে করি তারা এটি করতে পারবে না। তারা যা পারবে তা হলো আরও বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করতে। ইসরায়েলি হামলার দ্বিতীয় লক্ষ্য হল গাজাকে একটি বসবাসের অযোগ্য স্থানে পরিণত করা, যাতে ফিলিস্তিনিরা অঞ্চলটি ছাড়তে বাধ্য হয়। ফিলিস্তিনিদের নিজেদের ভূমি থেকে উৎখাত করে তা দখল করা ইসরায়েলিদের স্বপ্ন। গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে নেতানিয়াহুর সরকার। তুরস্কের সামরিক বিশ্লেষক আবদুল্লাহ আগার ধারণা করছেন, ৪ দিন বিরতির পর লড়াইয়ের প্রকৃতি পাল্টে যেতে পারে, কারণ এটি একটি জটিল শহরের লড়াই। হামাসের তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েলি বাহিনীর হতাহতের সংখ্যা অনেক বাড়তে পারে। আগার বলেছেন, হামাসের দাবি তারা ইসরায়েলের ২০০টির বেশি ট্যাঙ্ক ধ্বংস করেছে। যদি এই সংখ্যা সঠিক হয় তাহলে ইসরায়েলের আর্মড ডিভিশনের ২/৩ ট্যাঙ্ক ধ্বংস করে ফেলেছে তারা। ধারণা করা হচ্ছে ইসরায়েল ৪ ডিভিশন সেনা নিয়ে গাজায় প্রবেশ করেছে। হামাসের দাবির অর্থ হল তারা ইতোমধ্যে ৫টি ট্যাঙ্ক ব্যাটালিয়নকে পঙ্গু করে দিয়েছে। আগার বলেছেন, এই ক্ষতি সেনাবাহিনীর সব ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলে। ইসরায়েল গাজায় হাজার হাজার বেসামরিককে হত্যা করলেও এই ধ্বংসযজ্ঞ হামাসের উপর কতটা প্রভাব ফেলেছে তা স্পষ্ট নয়। ইসরায়েলি হতাহতের কারণে সামরিক কৌশলের প্রজ্ঞা নিয়ে সেনাবাহিনীতেও দ্বন্দ্ব দেখা দিতে পারে। এতে গাজার যুদ্ধের গতিপথ নিয়ে সামরিক ও রাজনৈতিক সংস্থার মধ্যে ভিন্নতা দেখা দিতে পারে। এছাড়া বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ও বিরোধী পক্ষগুলোর মধ্যে উত্তেজনা বাড়াতে পারে।